দেখো ঠিকই চালু ছিল না। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন বাংলাদেশ ব্যাংকটা পড়ছি। দেখো বাংলাদেশ ব্যাংক আমরা বুঝতে পারছো, যেহেতু আমরা ফিনান্স এন্ড ব্যাংকিং আমাদের চ্যাপ্টারের নাম, তাহলে বাংলাদেশ ব্যাংকটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আইন বা বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী কি, এটা আমাদের জন্য সহজ, কারণ আমরা সেই 9-10 থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী পড়ে আসছি, কিন্তু এটা আমাদের এই চ্যাপ্টারও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো একটু আমরা দেখি যে কি বলেছে। দেখো এখানে বলেছে যে সংস্থাপন, একটা যে হেডিং আছে, আমার বইয়ের হচ্ছে 85 পৃষ্ঠা, ঠিক আছে। এখানে যে 2.17 উপরে দেখো একটা হেডিং আছে, নিয়ন্ত্রণ সংস্থা সমূহ, মানে কারা কারা এই পুরো আর্থিক বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। তো সবার আগে আমরা জানি যে পুরা যে মুদ্রা বাজার, এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সবার আগে দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের নাম। তো বাংলাদেশ ব্যাংকটা দেখো বলেছে, বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ও অর্থনৈতিক সিস্টেমের জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং সর্বোচ্চ নিয়ন্ত্রক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এখানে যে কথাটা বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক এবং হচ্ছে তোমার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাহলে আমাদের এটা একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারণ পুরো অর্থ বাজারটাই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। এটি কর্পোরেট বডি হিসেবে ঢাকায় 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ব্যাংক আদেশ 1972, দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, 1972 এর পিও নং 127 এর আওতায় প্রতিষ্ঠিত। তা এটা তো আমাদের দরকার নেই, 1972 এর পিও নং, এগুলো সব আইন, আমি আগেই বলেছি এগুলা হচ্ছে ব্যাংকিং কোম্পানি যে আইনগুলো, আইন দেওয়া, তো আইন আমাদের পরীক্ষা আসার মতো না, বা আমরা পড়ে মনেও রাখতে পারবো না। তো শুধু আমাদের মনে রাখতে হবে যে এটা 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ব্যাংক আদেশটা আসলে তোমার জারি হয়, কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় মূলত 1972-এ। বর্তমানে এটি বাংলাদেশে 10টি অফিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আমরা কিন্তু জানি যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, এটা একটা মাত্র তোমার ব্যাংক, কিন্তু একটা মাত্র ব্যাংক হলো, এটা 10টি শাখা অফিস আছে, যে শাখা অফিস 10টার সাহায্যে এটা কার্যক্রম পরিচালনা করে। তো এই 10টি যে অফিস আছে, এটার মূল অফিসটা হচ্ছে মতিঝিল। আমরা সবাই জানি যে মতিঝিল যে শাপলা চত্বরটা আছে, ওইখানেই তোমার বাংলাদেশ ব্যাংকটা আছে। এরপরে দেখো সদরঘাট আছে চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে অবস্থিত। এই যে আমাদের দেশে যে কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংকটা যেটা 1971 সালে 16 ডিসেম্বর আসলে এটার আদেশটা হয় এবং প্রতিষ্ঠিত হতে হতে 1972 সাল হয়ে যায়, সেটা হচ্ছে তোমার 10টা অফিস নিয়ে পরিচালিত, ঠিক আছে। তো এটা আমাদের দেশের অর্থনৈতিক সিস্টেমের জন্য একমাত্র নিয়ন্ত্রক সংস্থা, এবং আমরা বলতে পারি যে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আছে। কে কে যেন একটা আছে, আমি একটু অ্যাড করি। এখন আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীগুলো কি। বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী আমরা অনেক ভালো পারি, তারপর একটু দেখে নিই। বাংলাদেশ ব্যাংক সাধারণত আর্থিক ও আর্থিক খাতে নিয়ন্ত্রকের কিছু প্রধান ও কিছু অপ্রধান ভূমিকা পালন করে। নিম্নে বাংলাদেশ ব্যাংকের কিছু প্রধান প্রধান কার্যাবলী তুলে ধরা হলো। এখন আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের প্রধান প্রধান কাজ কি। প্রথম কাজটা দেখো, আর্থিক ও ঋণ নীতি তৈরি ও বাস্তবায়ন। আর্থিক ও ঋণ নীতি কি, সরকার প্রতি বছরই কিভাবে দেশটাকে পরিচালনা করবে, একটা দেশের প্রয়োজনে কি পরিমাণ অর্থ তার প্রয়োজন হতে পারে এবং কি পরিমাণ ঋণ সে নিবে এবং ঋণের সুদটা কি হবে, এই যে যেটা নীতি তৈরি করা, এই সম্পূর্ণ তৈরি কাজ হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংকের। এবং শুধু তৈরি করে বসে থাকে না, এটা সম্পূর্ণ বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। তো ঋণটা তো তোমার সরকারের উদ্দেশ্যে তৈরি করে, কিন্তু তোমার যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো কি পরিমাণ ঋণ দিবে, প্লাস বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদ কি হবে, এগুলো নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বা আমাদের দেশে প্রেক্ষাপটে তার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। এরপরে দেখো বলেছে যে ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ দেশের আর্থিক বাজারের প্রচার ও উন্নয়নে ভূমিকা পালন। তো আমরা কিন্তু সবাই জানি ব্যাংকের তো মানে নিয়ন্ত্রণ করে, এছাড়া অন্য অন্য যে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কি, যেমন ধরো
সমবায় সমিতি হতে পারে, বা হচ্ছে তোমার এনজিও হতে পারে, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে যে বীমা কোম্পানি হতে পারে। এগুলোরও কিন্তু তোমার আর্থিক দিকটা নিয়ন্ত্রণে তোমার দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের। এরপরে দেখো বলেছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনা করা। আমাদের দেশের বিভিন্ন বৈদেশিক মুদ্রা মানে তুমি যখন আমরা লেনদেন করি তখন স্বাভাবিক বিদেশের সাথে যেহেতু আমাদের লেনদেন হচ্ছে, তো বিভিন্ন বৈদেশিক মুদ্রা আমাদের দেশে এসে রিজার্ভ করছে। তো এই রিজার্ভটা আসলে কোথায় থাকে বলতো? অবশ্যই বাংলাদেশ ব্যাংকে থাকে। ধরো আমাদের কারো বাবা বিদেশ থেকে কিছু ডলার পাঠালো, তো ডলারটা তো আর আমরা দেশে তোমার ইউজ করতে পারছি না, ডলারটাকে আমরা বিক্রি করছি, তাই না? বিক্রি করে আমরা টাকা নিয়ে নিচ্ছি, তাহলে ডলারটা আসলে কোথায় যায় বলো তো? ডলারটা কিন্তু আসলে আলটিমেটলি তোমার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকে। তো এখন তোমরা বলতে পারো ডলার রিজার্ভ করে কেন্দ্রীয় ব্যাংক কি করে? আসলে একটা দেশে যত বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকবে তত ওই দেশটা ধনী হয়, এবং তার এগেনস্টে কিন্তু মুদ্রা ছাপায়। মুদ্রা বলতে যে প্রতি বছর যে টাকাগুলো ছাপায় এটা তো একটা পরিমাণ আছে, সেটা কিন্তু তুমি কি পরিমাণে ছাপায় এটা একটা অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে তোমার দেশের কেন্দ্রীয় ব্যাংকে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে, তার এগেনস্টে তুমি ওই পরিমাণ টাকা তুমি ছাপতে পারবা। এই যে যে বৈদেশিক মুদ্রাগুলো, এগুলো বাণিজ্যিক ব্যাংক হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হয়ে আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংকে যায়, এবং কেন্দ্রীয় ব্যাংক এই বৈদেশিক মুদ্রা সুন্দর রিজার্ভ করে রেখে দেয়, ঠিক আছে। এরপরে দেখো বলেছে কারেন্সি নোট সরবরাহ করা। এটা আমরা সবাই জানি, আমাদের দেশে যে নোট গুলো আছে সেগুলো সরবরাহ করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। এরপরে বলেছে পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করা। পেমেন্ট সিস্টেম মানে হচ্ছে পরিশোধ পদ্ধতি আর কি। তো এখানে পরিশোধ পদ্ধতি বলতে তোমার সরকারের পরিশোধ পদ্ধতি বোঝানো হয়েছে, যে সরকার কিভাবে তোমার টাকাটা মানে ঋণের টাকা বলো, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রকল্পের যেগুলো সরকার কাজ করে সে টাকাগুলোর পেমেন্ট কিভাবে করবে, এবং সেটা নিয়ন্ত্রণ করা এবং তত্ত্বাবধান করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ। একটু সর্বোপরি একটা কাজ দিয়েছে, দেখো সরকারের ব্যাংক হিসেবে কাজ। সরকারের ব্যাংক হিসাবে যত ধরনের কাজ আছে সেই কাজটাই হচ্ছে তোমার করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে দেখো যেটা হচ্ছে যে আমি ক্লিয়ার করে নিই এগুলো। আচ্ছা, এরপরে দেখো মানি লন্ডারিং বা মুদ্রা পাচারের প্রতিরোধে কাজ করা। এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে ডিটেলস পড়বো, মানি লন্ডারিং কি, মুদ্রা পাচার কি, এটা যাতে না হয় সেটার কাজ করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। এখন আমরা চলে যাচ্ছি পরেরটাতে, ঋণ তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা করা। ঋণের তথ্য সংগ্রহ ব্যবস্থাপনা, এটা আর বোঝানো কি আছে বুঝতেই পারছো, এই ঋণ নীতির মধ্যে আসলে তৈরি চলে আসে এটা। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বাস্তবায়ন করা। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কি? আমাদের দেশে যে মুদ্রার সাথে বিদেশি মুদ্রার যে তোমার বিনিময় হচ্ছে এটাকেই বলছি আমরা ফরেন এক্সচেঞ্জ। তো ফরেন এক্সচেঞ্জে দেখো আমি বলছি যে একটা ডলারের দাম হচ্ছে ধরে নিই আমরা 80 টাকা। এই $1 যে দাম যে 80 টাকা, এটা কিন্তু তোমার নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। এটা কিন্তু তুমি আমি ইচ্ছা করলে নির্ধারণ করতে পারবো না। বা ধরো একটা পাউন্ডের দাম হচ্ছে ধরে নিলাম 90 টাকা, বা একটা তোমার ইউরোর দাম হচ্ছে 60 টাকা। এই যে যে ফরেন এক্সচেঞ্জ কোন দেশের সাথে টাকার মানটা কেমন হবে, এইটা কিন্তু তোমার নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে, ঠিক আছে। তো সেটাই বলেছে যে ফরেন এক্সচেঞ্জ রেজুলেশন অ্যাক্ট বাস্তবায়ন করা, ঠিক আছে। তো এই দেখো এখানে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীগুলো আছে এগুলো কিন্তু অনেক সহজ, আমরা একদম আগে থেকে পড়ে আসতেছি, কিন্তু এখানে কার্যাবলীগুলো একটু তোমার আর্থিক বাজার সংশ্লিষ্ট বা আর্থিক নীতি সংশ্লিষ্ট, ঠিক আছে। যেমন আমরা যেরকম আগে পড়েছি যে টাকা ছাপানো, তোমার হচ্ছে টাকা তোমার মুদ্রার প্রচলন করা, সেখানে আমরা এখানে দেখছি একটা নতুন শব্দ কারেন্সি নোট সরবরাহ করা। জিনিসটা কিন্তু একই, ঠিক আছে, শুধুমাত্র শব্দগুলো একটু আর্থিক বাজার রিলেটেড শব্দ ইউজ করা হয়েছে। তো আশা করি কেন্দ্রীয় ব্যাংকটা তোমাদের সবার কাছে অনেক সহজ হবে, এবং তোমরা এটা সবাই অনেক মানে মজা নিয়ে করতে পারবে, এবং এটা এই
চ্যাপ্টারের জন্য তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকটা তোমার এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা, মানে এই আর্থিক বাজার, আমাদের অধ্যায়ের নাম তো আর্থিক বাজার, আর্থিক বাজারটাকে নিয়ন্ত্রণ কারা করছে। প্রথমেই আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের নাম, তো বাংলাদেশ ব্যাংকটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা এই অধ্যায়ের শুরু থেকেই এই এই অর্গানাইজেশনটার নাম শুনে আসতেছি, তাই না? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএসইসি, ঠিক আছে? তো এই যে বিএসইসি, এটার পূর্ণ রূপটা কিন্তু আমরা পড়ে নিব, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে? তো এটা পূর্ণ রূপ স্পেলিং সহ আমরা পড়ে নিব, এটা আমাদের সবসময় কাজে লাগবে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে বিএসইসি পূর্ণ রূপ লিখো। তো এখন দেখো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 8 জুন 1993 প্রতিষ্ঠিত হয়। তাহলে এই তারিখটা আমরা এমসিকিউর জন্য পড়ে রাখবো। এর আগে এর নাম ছিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দেখো এর নাম কিন্তু আগে ছিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 1993 সালে জাস্ট নামের প্রথমে বাংলাদেশ শব্দটা জুড়ে দেওয়া হয়। দেখো 10 ডিসেম্বর 2012 সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এটি সংশোধনীর মাধ্যমে তার নাম বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হিসেবে পরিবর্তিত হয়েছে। যেটা আমি বললাম, আগে শুধু ছিল এইটুকু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, পরে হচ্ছে যে তোমার নামটা চেঞ্জ করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তোমার হয়। যেমন আমরা দেখো 2012 কথা বলেছে, আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু এটার নামই ছিল এসইসি, ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু যখন আমি অ্যাজ এ টিচার পড়ানো শুরু করলাম তখন এটার নাম হয়ে গেল বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তার মানে হচ্ছে নামটা খুব রিসেন্ট, মানে 2012 সালে এটা চেঞ্জ হয়েছে। তো এখন দেখো বলেছে যে চেয়ারম্যান ও কমিশনের কমিশনার সরকার কর্তৃক নিযুক্ত এবং সিকিউরিটিজ আইন প্রণয়ন এবং সেই সাথে পরিচালনার সামগ্রিক দায়িত্বই তারা পালন করে। দেখো কত এক লাইনে যাবতীয় কথা বলে দিয়েছে। কি বলেছে? চেয়ারম্যান ও কমিশনার সরকার কর্তৃক নিযুক্ত, ঠিক আছে? এই যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই কমিশনের চেয়ারম্যান আর কমিশনার সরকার কর্তৃক নিযুক্ত হয় এবং সিকিউরিটি আইন প্রণয়ন করে সেই সাথে পরিচালনার সামগ্রিক দায়িত্ব তারাই পালন করে। তার মানে এই বিএসইসির যে চেয়ারম্যান আর কমিশনার আছে তারা দুজন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং তারাই এই প্রতিষ্ঠানটার যাবতীয় দায়িত্ব পালন করে, ঠিক আছে? এখন আমরা দেখি কি উদ্দেশ্য নিয়ে এই বিএসইসি গঠন করা হলো। আচ্ছা, আগে আমি বলে দিই এই বিএসইসি কি। আমরা দেখেছি যে বাজারের দুইটা ভাগ, একটা হচ্ছে যে পুঁজি বাজার বা মূলধন বাজার, আর একটা হচ্ছে মুদ্রা বাজার, ঠিক আছে? তো পুঁজি বাজার যেটা, পুঁজি বাজার বা মূলধন বাজার যেটা, সেটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমি আবারও বলছি, যেটা দীর্ঘমেয়াদের পুঁজি বা হচ্ছে মূলধন বাজার সেটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মুদ্রা বাজার যেটা স্বল্প মেয়াদে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে মুদ্রা বাজার, আর বিএসইসি নিয়ন্ত্রণ করে মূলধন বাজার, যেটা আমরা আগেই পড়ে এসেছি, ঠিক আছে? তো এখন দেখো আমরা যেটা দেখছিলাম সিকিউরিটি, এটা কি উদ্দেশ্য নিয়ে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনটা গঠন হলো। প্রথমেই দেখেছে সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। আচ্ছা, তো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা আসলে কি? বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা বলতে এখানে বোঝাচ্ছে যে ধরো তুমি একটা শেয়ার কিনলা, এখন অ্যাকচুয়ালি তোমার শেয়ারের তুমি কি ঠিক কোম্পানির শেয়ার কিনলে, এটাতে কোনো দুই নাম্বারই আছে নাকি কোম্পানিগুলো কোনো দুই নাম্বারই করছে, সেটা হচ্ছে দেখা। আচ্ছা, নাফিসা এতবার জয়েন করতেছে কতগুলো নামে, নাফিসা 209, নাফিসা, তোমাদের কাছে কি নাফিসা নামে কোনো মেয়ে আছে? জি মিস। পুরা নাম কি? নাফিসা ইসরাত জাহান নাফিসা। ইসরাত জাহান নাফিসা।
ও তাহলে সেটাই বল, ইস্টার জাহান আছে আগে, তাই তো? এই জন্য তো ইয়ে করতে পারতেছি না। আচ্ছা, তো যেটা ও বারবারই মানে চেষ্টা করছে নাকি বিভিন্ন ডিভাইস যে ঢুকছে বুঝতে পারছি, এই চেষ্টা করছে ওরা, আসলে মনে হয় নেটওয়ার্কের শো আছে যেন বুঝতে পারছে না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বিনিয়োগকারীদের স্বার্থটা রক্ষা করা। তো এখন যে যে শেয়ার কিনবে বা সিকিউরিটি বন্ড কিনবে তাদের যাতে কোনো রকম দুই নাম্বারি বা জোরচুরি বা তোমার কোনো ধরনের তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে এরকম কিছু যাতে না ঘটে, এটা দেখার জন্যই কিন্তু তোমার এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনটা গঠন করা হয়েছে। এরপরে দেখো, অবাধ, স্বচ্ছ এবং দক্ষ সিকিউরিটি বাজারের উন্নয়ন নিশ্চিত করা। অবাধ, স্বচ্ছ এবং দক্ষ, আমাদের সিকিউরিটি বাজারটা কিন্তু তোমার অবশ্যই স্বচ্ছ দক্ষ আমরা এটা বলতে পারবো না, কারণ আমাদের হচ্ছে সিকিউরিটি বাজারে বিভিন্ন ধরনের দুই নাম্বারই হয় বা শেয়ারের দাম দেখবা যে কমছে তো কমছে আবার উঠতেছে তো উঠতে আছে, মানে কোন ধরনের দক্ষতা আমরা এখানে দেখি না। তারপরেও আসলে এই বাজারটাকে দক্ষ, অবাধ আর স্বচ্ছ করার উদ্দেশ্যেই কিন্তু এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনটা গঠন হয়েছে। তো এরপরে দেখো আমাদের যে পরের ইয়েটা পয়েন্টটা সেটা একটু আমরা দেখে নিই। পরের পয়েন্টটা হচ্ছে, পরের পৃষ্ঠায় যাচ্ছি আমরা একটু। আচ্ছা, এই দুইটা পড়ার পরে হচ্ছে আমরা পরের পৃষ্ঠাটা যাচ্ছি। আচ্ছা, এখানে একটু শব্দ কেটে গেছে, আমি বলে দিচ্ছি। দেখো 3 নাম্বারটা, প্রধান ভূমিকা 3 নাম্বারটা দেখো এখানে কেটে গিয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি যথাযথ ইস্যু ও সিকিউরিটি আইন মেনে চলা সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করা। আবারও বলছি, সিকিউরিটি যথাযথ ইস্যু ও সিকিউরিটি আইন মেনে চলার সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করা, এটা 86 পৃষ্ঠায় আছে। তো সঠিক দিক নির্দেশনা, সিকিউরিটি আইনগুলো সবাই ঠিক মতো মানছে কিনা সেটা দেখাও কিন্তু এটার দায়িত্ব। আচ্ছা, এখন দেখো যে আমরা এটা এত কেন ভালো করে পড়ছি, আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক ইম্পর্টেন্ট, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ইম্পর্টেন্ট। আমি যেটা যেটা ইম্পর্টেন্ট বলছি তোমরা কিন্তু তোমাদের বইয়ের উপরে এটা লিখে নিবা, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারে কিন্তু আমরা সবগুলো আইন বা সবগুলো রেগুলেটরি পড়ছি না, যেটা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটাই পড়ছি। এখন দেখো বিএসইসি এর ভূমিকা, প্রধান ভূমিকা হলো, এখন তোমার পরীক্ষায় যদি বিএসই এর গুরুত্বটা আসে তাহলে কিন্তু তুমি ওই যে কি করবা, প্রথম থেকে 3টা পয়েন্ট তো দিবাই। এরপরে এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রথম থেকে যে 3টা পয়েন্ট যে আমরা নয় যে ও জয়েন করতে চাচ্ছে, নেটের প্রবলেম ছিল তো তাই কেটে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ও আসলে চাচ্ছে কিন্তু পারতেছে না, কারণ অনেকক্ষণ যাও ট্রাই করছে। আচ্ছা, দেখি ও পারে কিনা এরপরে। তো আচ্ছা, এখন দেখো যে যেটা বললাম যে আমরা পরীক্ষায় কি দিব, আমরা পরীক্ষায় প্রথমেই দিব যে বিএসইসি যেটা কি, এটা হচ্ছে যে এটা মিশনটা কি। দেখো মিশনের জায়গায় মানে গুরুত্ব, পরীক্ষায় গুরুত্ব আসুক, ভূমিকা আসুক, কার্যাবলী আসুক, আমরা সবকিছু একটা দিয়ে চালিয়ে দেবো, ঠিক আছে? তো এখন দেখো বলেছে যে স্টক এক্সচেঞ্জ ব্যবসা বা অন্য কোন সিকিউরিটি বাজার নিয়ন্ত্রণ করা। তো বারবারই আমরা একটা জিনিস খেয়াল রাখবো মেয়েরা, যখনই এই প্রশ্নটা আমি লিখতে যাবো পরীক্ষায়, শুধু আমাদের সিকিউরিটি বাজার নিয়ন্ত্রণ এই শব্দটা আমাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে? যে বিএসই এর আসলে প্রধান কাজই হচ্ছে সিকিউরিটি বাজারটা নিয়ন্ত্রণ। দেখো বারবার ঘুরে ফিরে একই কথা বলছে। এরপরে দেখো বলা হয়েছে যে তোমার এটা যে আমরা দেখলাম সিকিউরিটি বাজারের স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার শেয়ার হস্তান্তরকারী এজেন্ট, বণিক, ব্যাংকার ও ইস্যু ম্যানেজার, ইস্যু নিবন্ধক, অবলেখক, পোর্টফোলিও ম্যানেজার, ট্রাস্ট চুক্তি ওসি, বিনিয়োগ উপদেষ্টা এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ন্ত্রণ ও ব্যবসা নিয়ন্ত্রণ করা। দেখো অনেকগুলো নাম দিয়েছে, আমি জানি তোমাদের পরীক্ষা এতগুলো মনে থাকবে না, কিন্তু এতগুলো মনে না থাকলেও অন্তত দুই একটা তো তোমরা মনে রাখতে পারবা,
ঠিক আছে, যেরকম কোনগুলা মনে রাখতে পারবা এখানে খেয়াল করে দেখো। এই যে তোমরা স্টক ব্রোকারের নাম আমরা দিতে পারি যে না, স্টক ব্রোকারকে নিয়ন্ত্রণ করা, অথবা অবলেখক। এই অবলেখকটাও কিন্তু আমাদের মনে থাকার মতোই। ঠিক আছে, যেগুলো যেগুলো সহজ, খেয়াল করে দেখো সহজগুলো আমি তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি, যে যেগুলা সহজ সেগুলো যদি আমাদের একটু মনে নিতে পারি। যে অবলেখক, তারপর হচ্ছে তোমার যেটা বললাম যে স্টক ব্রোকার, আর হচ্ছে দেখলাম কোনটা সহজ, ব্যাংকার দিতে পারো নাম, সাব বণিক ব্যাংকার, হ্যাঁ ইস্যু ম্যানেজার দিতে পারো। তো এই যে বিনিয়োগ উপদেষ্টা, ব্যাপারটা কি তোমরা সবগুলা করবা, কিন্তু সবগুলা তো মনে থাকবে না। অ্যাটলিস্ট 2-3টা নাম যাতে আমরা পরীক্ষায় খাতায় দিতে পারি, যে বিএসসি এর প্রধান ভূমিকা বা কাজ হলো স্টক ব্রোকার, অবলেখক, পোর্টফোলিও ম্যানেজার, বা তোমার হচ্ছে যারা হচ্ছে এজেন্ট, শেয়ার হস্তান্তরকারী এজেন্ট, তাদের নিয়ন্ত্রণ করা। তো পরীক্ষার সিস্টেমটা কি দেখো মেয়েরা, আমরা যখন শুরুতে পড়বো তখন কিন্তু নিয়ম হচ্ছে আমরা যেগুলা পারি বাসায় যখন পড়বো 8-10টা যেরকম কঠিন থাকে, যেটা আমি স্টুডেন্ট লাইফে করতাম, কঠিন শব্দ বা কঠিন কিছু থাকলে যতগুলো বইতে আছে সবগুলো করার চেষ্টা করতাম। আলটিমেটলি পরীক্ষায় যেহেতু আমাদের মনে থাকতো না, তো যে কয়টা আমাদের মনে থাকতো সেই কয়টাই লিখতাম। এখন আমি যদি শুরুতেই সবগুলো বাদ দিয়ে দিই, আসলে তো আমার পরীক্ষায় যে আমি আরো ভুলে যাব। তো বাসায় যখন পড়বা যে বাজার নিয়ন্ত্রণ, এটা তো করলাই, তারপরে হচ্ছে বাজারে যে যে সদস্য আছে আমরা কিন্তু আগে পড়ে এসেছি, স্টক ব্রোকার, স্টক ডিলার, তারপর হচ্ছে তোমার অবলেখক। এই কমন জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। স্টক ব্রোকার, স্টক ডিলার, অবলেখক, ইস্যু ম্যানেজার, এই ধরনের ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আরেকটা কাজ। এরপরে দেখো আমরা যেটা দেখবো যে সব ধরনের মিউচুয়াল ফান্ড সহ সমস্ত কিছু বিনিয়োগ পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণ করা। আচ্ছা খেয়াল করুন, এর প্রথমটা ছিল নিবন্ধীকরণ। এখন মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়, যে ফান্ড গুলো তোমার যৌথ মালিকানায় চলে। ঠিক আছে, সেটা হতে পারে সরকারি বেসরকারি মিলিত যে ফান্ড গুলো, সেগুলাকে আসলে আমরা কি বলছি, মিউচুয়াল ফান্ড। যে একসাথে যে ফান্ড গুলো সমষ্টিগতভাবে ব্যবসা করে, তো সেগুলো যে একটা কাজ করবে, সেই কাজগুলো নিয়ন্ত্রণ করা, নিবন্ধন করা, যাবতীয় কাজ করার দায়িত্বই কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। এখন দেখো বলেছে সিকিউরিটি বাজারের সকল অনুমোদিত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সংস্থা নিরীক্ষণ করা। বারবার একই কথা আসতেছে, সিকিউরিটি বাজারের যত নিয়ন্ত্রণ সংস্থা আছে সবই তারা দেখে। সিকিউরিটি বাজারে সিকিউরিটি ট্রেডিং সংক্রান্ত জালিয়াতি এবং অন্য অযাচ্ছ বেচা কেনা নিষিদ্ধ করে। এখানে এটা বোঝাচ্ছে যে যত্রতত্র যে বেচা কেনা, ঠিক আছে, যে না আমার ইচ্ছা হলে আমি কিনবো বেচবো, এরকম যাতে কেউ 2 নাম্বারিটা না করতে পারে, সেগুলাও তোমার জালিয়াতি এবং 2 নাম্বারিটা প্রতিরোধ করা বা দেখার কাজও কিন্তু সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের। এরপরে বলেছে যে বিনিয়োগকারীদের এবং সিকিউরিটি বাজার মধ্যস্থতাকারীদের জন্য প্রশিক্ষণ প্রদান করা। এখন ধরো একটা লোকের অনেক টাকা আছে, তার ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তো এই লোকটা যে বিনিয়োগ করতে যাচ্ছে, তাদের মধ্যে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া, এবং সিকিউরিটি বাজারে যারা মধ্যস্থতাকারী আছে, মধ্যস্থতাকারীকে যে স্টক ব্রোকার, স্টক ডিলার, ঠিক আছে, তারপরে তোমার ইস্যু ম্যানেজার, অবলেখক, এদেরকে আমরা বলছি মধ্যস্থতাকারী, এদেরকেও প্রশিক্ষণ দেয়। প্লাস হচ্ছে তোমার আমার মতো সাধারণ বিনিয়োগকারী যারা আছে বা বড় বড় বিনিয়োগকারী যারা আছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের মতো, তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটা কাজ। এরপরে বলেছে যে ইনসাইড ট্রেডিং নিষিদ্ধ করা। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো গোপন তথ্যের ভিত্তিতে, যা কোনো সাধারণ জনগণ জানে না, শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে, তাকে ইনসাইড ট্রেডিং বলে। দেখো এটা সুন্দর কথা, ইনসাইড ট্রেডিং। ইনসাইড মানে তো ভেতরে, আমরা সবাই এই শব্দটা জানি। ট্রেডিং মানে হচ্ছে শেয়ার ক্রয় বিক্রি করা, ঠিক আছে, এখানে ট্রেডিং বলতে বোঝাচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় করা। আমি তোমাদেরকে যখন পড়িয়েছি তখন কিন্তু তোমাদেরকে বলেছি যে শেয়ার বিক্রি করতে গেলে পেপার পত্রিকায় একটা তোমার অবশ্যই সার্কুলার দিতে হবে। দেশের যে ন্যাশনাল দৈনিক গুলাতে আছে সেগুলো তো অবশ্যই সার্কুলার দিতে হবে যে আমি নতুন শেয়ার বাজারে ছাড়তে চাচ্ছি, আপনারা জনগণের উদ্দেশ্যে কে কে শেয়ার কিনতে চান। এটা হচ্ছে শেয়ার
তোমার বিক্রির নিয়ম। তো কোনো কোম্পানি যদি এই নিয়মটাকে ভঙ্গ করে কোনো রকম সার্কুলার না দিয়ে নিজেদের মধ্যেই শেয়ারটাকে বিক্রি করে দেয়, ধরো নিজের মামা চাচা খালু বা নিজের আপন বন্ধুদের মধ্যেই নিজের কোম্পানির শেয়ার বিক্রি করে দিল, এটাকে আমরা বলছি ইনসাইড ট্রেডিং। তো এই ইনসাইড ট্রেডিংটা যাতে না হয়, যাতে ইনসাইড ট্রেডিংটা কেউ না করতে পারে, সেটা যাবতীয় তদারকি করা বা তোমার গোপন তথ্যের ভিত্তিতে একটা ক্লায়েন্ট দিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এটা যাতে কেউ না করে বা সেটাকে তোমার নিষিদ্ধ করার দায়িত্বই হচ্ছে তোমার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। ঠিক আছে, এখন দেখো বলেছে কোম্পানি অধিগ্রহণ ও উল্লেখযোগ্য শেয়ার অর্জন নিয়ন্ত্রণ করা। আচ্ছা, কোম্পানি অধিগ্রহণ কি? ধরো হচ্ছে টেক ওভার বা অধিগ্রহণ একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো বাংলালিংক আর গ্রামীণ ফোন দুইটা কোম্পানি, মোবাইল কোম্পানি খুব ভালোভাবে ব্যবসা করছে। তো হঠাৎ করে বাংলালিংকের শেয়ারটা দাম দিন দিন কমে যাচ্ছে। তো বাংলালিংকের শেয়ারের দাম যেহেতু কমে যাচ্ছে, তো গ্রামীণ ফোন কি করতে পারে? গ্রামীণ ফোন চেষ্টা করতে পারে যে বাংলালিংকে উল্লেখযোগ্য বা বেশিরভাগ সংখ্যক শেয়ার কিনে পুরো বাংলালিংকটাকে কিনে ফেলা, মানে টেক ওভার করে ফেলা, ওকে নিয়ে নেওয়া। তো এইটা যাতে তোমার 2 নাম্বারই করার উদ্দেশ্যে কেউ না করতে পারে, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে তোমার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। মানে হচ্ছে একটা কোম্পানি 50% এর বেশি শেয়ার যাতে অন্য একটা কোম্পানি না কিনে ফেলতে পারে। যখনই একটা কোম্পানি 50% এর বেশি শেয়ার অন্য কোম্পানি কিনে ফেলে, তখন কিন্তু তার উপরে নিয়ন্ত্রণটা চলে যায়। তো সেটাই বলছি যে এই অধিগ্রহণটা তোমার হচ্ছে যাতে না হয়, অধিগ্রহণের ইংরেজি শব্দ হচ্ছে টেক ওভার, সেটা দেখা হচ্ছে কেন্দ্রীয় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি কাজ। এরপরে দেখো বলেছে যে সিকিউরিটি বাজারে কোন সিকিউরিটি ইস্যুয়ার অথবা ডিলার, স্টক এক্সচেঞ্জ এবং মধ্যস্থতাকারীদের ও স্বনিয়ন্ত্রণ সংস্থার কার্যক্রম অনুসন্ধান, নিরীক্ষা, তদন্ত, পরিদর্শন করা। এগুলো আশা করি আমরা বানিয়ে লিখতে পারবো। শুধুমাত্র আমি বারবারই বলছি যে শুরুতে আমি তোমাদের যেগুলোকে পড়িয়েছি, ডিলার কি, ব্রোকার কি, স্টক এক্সচেঞ্জ কি, এই নামগুলো আমাদেরকে খুব জানা লাগবে। এই অধ্যায়ের উত্তর লেখার জন্য আমাদের ডিলার, ব্রোকার, স্টক ব্রোকার, ঠিক আছে, অবলেখক, এই নামগুলো সবসময় জানা লাগবে। কারণ আমি যদি এই অধ্যায়ের উত্তর লিখতে যাই, আমার খাতায় কিন্তু এগুলো থাকা লাগবে, তার মানে কিন্তু উত্তরটা আমি লিখতে পারবো না। তো এদেরকে অনুসন্ধান, কার্যক্রম অনুসন্ধান বলতে কি বোঝায়? ঠিক কাজ করছে কিনা সে কাজগুলো নিয়ম নিরীক্ষা করা, তদন্ত করা এবং পরিদর্শন করার দায়িত্ব কিন্তু তোমার হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। ইভেন স্টক এক্সচেঞ্জ, যেটা যেমন আমরা পড়ে এসেছি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এদের যাবতীয় কার্যাবলী পরিদর্শন করা, তদন্ত করা এবং নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু হচ্ছে তোমার এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে গবেষণা ও তথ্য প্রকাশ করা। গবেষণা ও তথ্য কি? এই যে পুরো আর্থিক বাজারটাকে নিয়ন্ত্রণ করার পরে এবং আর্থিক বাজারে তোমার যাবতীয় কার্যাবলী পরিদর্শন করার পরে তারা একটা রিপোর্ট প্রদান করে। ঠিক আছে, রিপোর্টটা সরকারের জন্য যেরকম একটা তথ্যবহুল একটা তোমার সমালোচনা বা বলতে পারো তথ্যবহুল একটা তোমার দিক নির্দেশনা, সেরকম আমরা সাধারণ লোকজন কাছে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের দেশের আর্থিক বাজার এখন কিরকম হচ্ছে বা কি কোন দিকের শেয়ারের দাম বাড়ছে, কোন দিকের শেয়ার কমছে, তো কোন কোম্পানিটা উপরে উঠলো, কোনটা নিচে নামলো, এই যাবতীয় তথ্যগুলাই যেহেতু তোমার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আলোচনা করছে, তাহলে এটা আসলে পুরো দেশের জন্যই সুবিধাজনক। আর গবেষণা আসলে যে কোনো সেক্টরে উন্নয়নের জন্য তোমার গবেষণা দরকার আছে। যেরকম কিরকম শেয়ারের দাম কেন নিচে নেমে যাচ্ছে, বা কেন আমরা এত 2 নাম্বারই হচ্ছে, বা কেন মানি লন্ডারিং হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গবেষণা দরকার আছে। তো এগুলো করার দায়িত্ব কিন্তু তোমার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। এখন দেখো আমি অনেক কিছু তোমাদেরকে পড়ালাম, এত কিছু, তো আমাদের খাতায় তো অ্যাকচুয়ালি এত কিছু লেখার দরকার নেই, তাই না? আমরা সর্বোচ্চ 4 নাম্বারের প্রশ্ন আসবে, সর্বোচ্চ 4 নাম্বারের প্রশ্ন। তো 4 নাম্বারের প্রশ্নের জন্য আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের একটা জ্ঞানের অংশ থাকে,
একটা অনুধাবনের অংশ থাকে, তারপর আমরা উদ্দীপকের আলোকে কয়েকটা কাজ লিখবো। এরপরে হচ্ছে আমরা আবার নিজের মতো করে একটা, আমি 4 নম্বরের কথা বললাম যে নিজের মতো করে একটা ক্রিয়েটিভ একটা উপসংহার টানবো। তো খেয়াল করে দেখো এখানে আমরা অনেকগুলা পড়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে পড়লাম 10টা, আগের পৃষ্ঠায় তোমার মিশন করেছে 3টা, 13টা। তো আমার কথা হচ্ছে আমরা যদি 13টা পড়ি, অ্যাটলিস্ট 13টার মধ্যে আমাদের পরীক্ষার কাছে আমরা 6টা অন্তত লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা 13টা পড়বো, যেই 6টা আমাদের পরীক্ষায় মনে থাকবে অ্যাটলিস্ট সেই 6টা আমরা খাতায় লিখবো যদি আমাদের কার্যাবলী আসে। দেখো আমি আগেই বলেছি কার্যাবলী, ভূমিকা, গুরুত্ব, উদ্দেশ্য সব এক। আমরা একটা মানে পড়াই সবগুলো পয়েন্টের আলোকে দিতে পারবো। যেমন পরীক্ষায় যদি আমাদের বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা আসে, গুরুত্ব আসে, কার্যাবলী আসে, আমরা সব এই 13টা পয়েন্টের আলোকেই দিতে পারবো। তো এই 13টা পয়েন্ট আমি আগেই বলছি আমাদের খাতায় লেখার দরকার নেই, 13টা কেউ লিখে সময় শেষ করতে পারবা না, আবার 13টা মনেও থাকবে না, কিন্তু পড়তে হবে কিন্তু সবগুলো। আমরা যদি 13টা পড়ি অ্যাটলিস্ট আমাদের মনে থাকবে 6-7টা। আর যে এখনই 6-7টা পড়বা সে পরীক্ষায় যে 2টাও লিখতে পারবো না। ঠিক আছে, কেন লিখতে পারবো না? কারণ পরীক্ষার সময় আমরা অনেক কিছু পড়ি, তো তখন হচ্ছে আমাদের নার্ভ সিস্টেমটা দুর্বল থাকে, আমরা ভুলে যাই। আর যদি বেশি পড়ার সুবিধা হচ্ছে তুমি হচ্ছে যে খুব অনায়াসে মানে তোমাকে মনে করতে হবে না, খুব দ্রুত দ্রুত লিখতে পারবা, তোমার টাইম ম্যানেজমেন্টটা সুন্দর হবে। আর যারা কম পড়ে তারা চিন্তা করতে করতে কলম কামড়াতে কামড়াতেই তাদের সময় শেষ হয়ে যায়। ঠিক আছে, তো তুমি একদম কম সময়ে যদি আমরা একদম তোমার সঠিক উত্তরটা দিতে চাই, যে আমরা কম সময়ে সঠিক উত্তরটা দিব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই পয়েন্ট গুলোকে মুখস্থ করে দেন হচ্ছে যে পরীক্ষা অ্যান্সার করতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো আমাদের ওয়ে নাই। ঠিক আছে, তো আজকে আসলে আমরা এই দুটাই পড়লাম। একটা হচ্ছে পড়েছি আমরা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের তোমার হচ্ছে কার্যাবলী, আরেকটা পড়লাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং এর হচ্ছে যে তোমার কার্যাবলীটা। তো দেখো এই দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বলছি এই দুইটার থেকেই তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন আসার মতো। ঠিক আছে, ক্রিয়েটিভ প্রশ্ন আসার মতো, এবং সাধারণত এই অধ্যায় থেকে এই দুটো টপিক থেকে যে কোনো একটা থেকে প্রশ্নটা আসে। তো তোমরা এই দুটো খুব ভালো করে পড়বা। আমি তো বলেই দিলাম বাংলাদেশ ব্যাংক সবাই পারবা, খুব সহজ। বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন 13টার মধ্যে অ্যাটলিস্ট তোমরা 6-7টা মনে রাখার চেষ্টা করবা, তাহলেই দেখবা হচ্ছে যে সবাই আর কি ইনশাআল্লাহ পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তো আজকে ক্লাসে 12 জন আছো, আমি অ্যাটেন্ডেন্সটা অলরেডি নিয়ে ফেলেছি। প্রতিদিন তোমরা এই কয়জনই আসলে থাকছো, আমি নতুন মেয়ে তেমন দেখতে পাচ্ছি না। ইফাত করিমা, ফাইমা আক্তার, ফারহানা, মালিহা, মাইমুনা, নাফিসা, নুসরাত ঋতু, রামিসা, শিফা, তাহমিনা আর ইয়াসনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু তোমাদের পড়া থাকলো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার সবার